নমস্কার বন্ধুরা, বাংলায় যে সমস্ত মহাপুরুষগণ জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মহাপুরুষ বিবেকানন্দ। বিবেকানন্দের মৃত্যু নিয়ে কোনো রহস্য না থাকলেও কিভাবে তার মৃত্যু হয় তা নিয়ে প্রশ্নের কোনো শেষ নেই। 15ই আগস্ট 1886 ও 4 জুলাই 1902 এই দুই দিনাঙ্ক ভারতের সামাজিক আধ্যাত্মিক ইতিহাসে বহুল চর্চিত। 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস ছাড়াও অন্য কারণে আমাদের মনে থাকার কথা, কারণ 1886 সালে কাশীপুর উদ্যানবাটিতে দেহাবসান হয়েছিল শ্রী রামকৃষ্ণের, যা নিয়ে বহু আলোচনা হয়েছে। বহু তথ্য রয়েছে অনুরাগীদের আলোচনা ও পড়াশোনার জন্য। বিবেকানন্দ দেহত্যাগ করেন পরের দিনটিতে 4 জুলাই 1902 শুক্রবার। বেশ কিছুদিন ধরেই বিবেকানন্দের শরীর ভালো যাচ্ছিল না। নানা রোগে তিনি খানিকটা জর্জরিতই ছিলেন। 1894 সালে শিকাগো ধর্মসভায় জনদীক্ষাত ভাষণের পর পৃথিবীর বহু দেশ ঘুরে অসংখ্য বক্তৃতা করে স্বামীজি দেশে ফেরেন। তখনই তার ভগ্ন স্বাস্থ্য। আমেরিকার চিকিৎসকরা যা ধরতে পারেননি, কলম্বোর চিকিৎসকরা তার রোগ নির্ণয় করে ফেললেন। স্বামীজির ডায়াবেটিস হয়েছে। বিভিন্ন জনের লেখায় জানা যায় স্বামীজির কম বেশি 31 ধরনের রোগ ছিল। অনিদ্রা তো ছিলই, যকৃৎ, কিডনির সমস্যা, মাইগ্রেন, হৃদরোগে ভুগছিলেন তিনি। রোগের হাত থেকে বাঁচতে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, এমনকি কবিরাজি চিকিৎসাও করিয়েছেন। অত্যধিক চিন্তা, ঠিকমতো খেতে না পারার জন্য তার স্বাস্থ্য খুবই ভেঙে পড়েছিল। তবুও স্বামীজি যে এত দ্রুত মহাপ্রয়াণের দিকে এগিয়ে যাচ্ছেন তা সম্ভবত তিনি ছাড়া শিষ্য ও সঙ্গীদের মধ্যে কেউই বুঝতে পারেননি। তবে কিছুটা পেরেছিলেন তার মন্ত্রশিষ্যা ভগিনী নিবেদিতা। স্বামী দেবেন্দ্রানন্দের লেখায় জানা যায় 1898 সালে শৈবতীর্থ অমরনাথে গিয়ে ইচ্ছামৃত্যুর বর পেয়েছিলেন। সঙ্গী ছিলেন ভগিনী নিবেদিতা। স্বামীজির গুরু শ্রী রামকৃষ্ণ বলতেন, নরেন যবে বুঝতে পারবে তার কাজ সম্পন্ন হয়েছে তখন সে নিজেই চলে যাবে। স্বামীজির প্রয়াণের ইঙ্গিত পেয়েছিলেন নিবেদিতাও। জানা যায় মৃত্যুর মাস চারেক আগে নিবেদিতাকে স্বামীজি জানিয়েছিলেন, আমার যা দেওয়ার ছিল তা দিয়ে ফেলেছি, এখন আমাকে যেতেই হবে। আরেকটি ঘটনা মৃত্যুর ঠিক 2 দিন আগে নিবেদিতাকে বেলুড়ে নিমন্ত্রণ করেন স্বামীজি। নানা পদ দিয়ে পরম যত্নে তাকে খাওয়ান। সবচেয়ে তাৎপর্যপূর্ণ, নিবেদিতার হাত ধোয়ার জন্য নিজের হাতে জল ঢেলে দিয়েছিলেন বিবেকানন্দ। নিবেদিতা প্রথমে কিছুই বুঝতে পারেননি। তিনি অবাক হলে স্বামীজির উত্তর ছিল, তুমি যিশুর কথা পড়নি? যিশু তার শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন। তাতেই চমকে গিয়েছিলেন নিবেদিতা। যিশুর এই কাজ তো মৃত্যুর আগে হয়েছিল। এ বিষয়ে জোসেফিন ম্যাকলাউডের লেখা থেকে জানা যায় মৃত্যুর 2 দিন আগে তার স্কুলে একটি বিশেষ বিজ্ঞান পড়ানো উচিত হবে কি না সেই ব্যাপারে স্বামীজির মতামত নিতে বেলুড়ে গিয়েছিলেন নিবেদিতা। স্বামীজির উত্তর ছিল, তুমি যা করতে চাইছো হয়তো সেটাই ঠিক, তবে কি জানো, জাগতিক কোনো কিছুতেই আর মন দিতে পারছি না। আমি এখন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করছি। এরপর আর গুরু শিষ্যের সাক্ষাতের কথা শোনা যায়নি। তবে তখন থেকে স্পষ্ট হতে থাকে স্বামীজি আর নেই। তবে স্বামীজির জীবনের শেষ দিন নিয়ে বহু লেখা প্রকাশিত। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে 4 জুলাই সকাল 11টা নাগাদ অন্যান্য দিনের মতোই কাজকর্ম চলছিল বেলুড় মঠে। ঠাকুর ঘরে ধ্যানে বসেছিলেন স্বামীজি। স্বামীজির তখন শান্ত রূপ। ধ্যান পর্ব সমাধা হলে শুরু করলেন গান। ঘনিষ্ঠরা জানান বড় ভালো গানের গলা ছিল স্বামীজির। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার গান শুনে আপ্লুত হয়ে যেতেন। সেদিন সকালে বেলুড়ের ঘাটে জেলেদের নৌকা ভিড়েছিল। প্রচুর ইলিশ উঠেছিল। শোনা যায় ইলিশের ঝাল ঝোল অম্বলের মতো পদ দিয়ে দুপুরের খাবার খেয়েছিলেন স্বামীজি। দুপুরের খাবারের পর সামান্য বিশ্রাম, তবে বিশ্রাম নেওয়ার মানুষ তিনি নন। ঢুকে যান লাইব্রেরিতে। সঙ্গী প্রেমানন্দকে নিয়ে বেরিয়ে আসেন বেলুড় বাজার পর্যন্ত। মাঠে ফিরে
সন্ধ্যা 7টার আরতির পর ফের ধ্যানের ঘরে ঢুকলেন। কিছুক্ষণ পর স্বামীজির ঘর থেকে সাড়া এলো। গরম লাগছিল তার। জানালা খুলে দেওয়া হলো। সঙ্গী ব্রজেন্দ্র স্বামীজির পা টিপে দিতে শুরু করলেন। মহাক্ষণের আর দেরি ছিল না। এরপর রাত 9টার পরই সব কিছু বদলে যেতে শুরু করলো। স্বামীজির কপালে বিন্দু বিন্দু ঘাম, হঠাৎ কান্নার মতো শব্দ, জোরে জোরে শ্বাস পড়ছিল, কিন্তু মুখে কথা নেই। রাত 9টা 10। মাথা বালিশ থেকে গড়িয়ে পড়ে গেল, দেহ স্তব্ধ, মুখে হালকা হাসি লেগেই আছে। সন্ন্যাসী গুরু ভাইরা মনে করলেন ভাব সমাধি হয়েছে হয়তো। চলল শ্রী রামকৃষ্ণের নামগান। আরও কিছুক্ষণ কোনো সাড়া না মেলায় বেলুর থেকে এলেন ডাক্তার মহেন্দ্র মজুমদার, বৈকুণ্ঠনাথ স্যান্যাল। কলকাতায় থাকা স্বামী ব্রহ্মানন্দ ও শারদানন্দের কাছে খবর গেল, তারাও চলে এলেন। ডাক্তারের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দেহ রাখলেন ভুবনেশ্বরী দেবীর ভুবনজয়ী পুত্র। চলে গেলেন স্বামী বিবেকানন্দ। রাতটুকু কাটতেই সকাল থেকে মঠে ভিড়। খুব ভোরের দিকে চলে এলেন স্বামীজির মানসকন্যা নিবেদিতা। গুরুর মৃত্যু তার কাছে ছিল নক্ষত্র পতনেরও বেশি কিছু। স্বামীজির মাথার কাছে বসলেন তিনি, পাখার হাওয়া করতে থাকলেন গুরুকে। স্বামীজির মাকে খবর দেওয়া হলো। দ্রুত চলে এলেন ভাই ভূপেন্দ্রনাথ দত্ত, সঙ্গে স্বামীজির ভগ্নিপতি। কিছুক্ষণ পরেই এলেন ভুবনেশ্বরী দেবী, সঙ্গে নাতি ব্রজমোহন ঘোষ। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ এলেন একটু পরের দিকে। বেলা 4টে নাগাদ মঠেই গঙ্গার ধারে দাহ করা হয় স্বামীজিকে। গঙ্গার ঠিক বিপরীত দিকে দাহ করা হয়েছিল তার গুরু শ্রী রামকৃষ্ণপুরে। জানা যায় মঠে দাহের অনুমতি জোগাড় করতে দেরি হয়, তবে এ নিয়ে মঠের সঙ্গে বেলুর পুরসভার চিঠি চালাচালের বিস্তারিত বিবরণ অবশ্য পাওয়া যায় না। স্বামীজির শেষকৃত্যের সময় বিহ্বল হয়ে পড়েছিলেন নিবেদিতা। তার আগেই তিনি একটি রুমালে গুরুর পায়ের ছাপ নিয়ে নেন। যদিও রামকৃষ্ণের শেষ দিনটিতে একটি ছবি তোলা হলেও বিবেকানন্দের শেষ যাত্রার কোনো ছবি মেলে না। নিবেদিতা নিজে স্বামীজির চিতার চারিদিকে ঘুরতে থাকেন। গাউনে আগুন লেগে যাওয়ায় আশঙ্কায় ব্রহ্মানন্দের নির্দেশে এক সন্ন্যাসী তাকে ধরে অন্যত্র বসান। সন্ধ্যা 6টা নাগাদ দাহকাজ সম্পন্ন হয়। স্বামীজির মৃত্যুর পরও স্বামীজির জীবনের শেষ দিন নিয়ে চর্চা থামেনি। স্বামী ব্রহ্মানন্দ প্রেমানন্দর লেখা চিঠিতে নানা বিশ্লেষণ রয়েছে স্বামীজির স্বাস্থ্য মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে। তবে মঠের সন্ন্যাসী দৃঢ় বিশ্বাস, শ্রী রামকৃষ্ণদেবের কথা মতো স্বামীজি যোগবন্ধনের মাধ্যমে সমাধিতে দেহত্যাগ করেছেন। স্বামীজি নিজেই বলতেন তিনি 40 পেরোবেন না। যেদিন তার মৃত্যু হয় তখন স্বামীজির বয়স 39 বছর 5 মাস 24 দিন। শ্রী রামকৃষ্ণ ও স্বামীজি সম্পর্কে বহুজন বহুভাবে লিখেছেন, তবে তাদের সম্পর্কে বোঝানোর জন্য ভগিনী নিবেদিতার একটি উক্তি বোধহয় সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। নিবেদিতাকে একবার রামকৃষ্ণ ও বিবেকানন্দের মধ্যে তফাৎ নিয়ে প্রশ্ন করা হয়। নিবেদিতার উত্তর ছিল, অতীত 5000 বছরে ভারতবর্ষে যা কিছু ভেবেছে তারই প্রতীক শ্রী রামকৃষ্ণ, আর আগামী 1500 বছর ভারত যা কিছু ভাববে তারই অগ্রিম প্রতিনিধি স্বামী বিবেকানন্দ। তো বন্ধুরা, বিবেকানন্দের মৃত্যু সম্পর্কে এই রহস্যটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।